হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত উপবৃত্ত চ্যাপ্টারটার বইয়ের ম্যাথ সলভ করা শুরু করব। তো একদম একাডেমিক এবং অ্যাডমিশন যত টাইপের ম্যাথ থাকে সব টাইপের ম্যাথই আমরা সলভ করব। তুমি যদি একদম শেষ পর্যন্ত থাকো তুমি সব ধরনের ম্যাথ সলভ করতে পারবা এবং খুব কনফিডেন্টলি সলভ করতে পারবা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আগের যে ভিডিওটা বানাইছি, ঠিক আছে, এই ভিডিওটা হচ্ছে উপবৃত্তের বেসিক নিয়ে কথাবার্তা বলছি। সেখানে হচ্ছে সূত্র কিভাবে আসছে, কিভাবে মনে রাখা যায় টেকনিক্যালি, সবগুলো আমরা সেখানে দেখছি। হ্যাঁ, তো একদম সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে প্রথমটা, মানে এই ভিডিওটার আগের ভিডিওটা, ঠিক আছে। তো আমি সাজেস্ট করব তুমি অবশ্যই সেই ভিডিওটা দেখবা, সেটা দেখলে হচ্ছে তোমার 80% পড়াশোনা শেষ হয়ে যাবে, বুঝছো। এখন এরপর জাস্ট হচ্ছে সেই বেসিক কাজে লাগিয়ে জাস্ট কিছু ম্যাথ সলভ করব, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি তুমি আগের ভিডিওটা দেখছো, ভালো মতো দেখছো। হ্যাঁ, তো এখন চলো আমরা শুরু করি। তো ফার্স্টে আমাদের যে টপিক সেটা হচ্ছে লেখচিত্র অঙ্কন করা। হ্যাঁ, তো লেখচিত্র এটা তো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে আমি আগেও বলছি আমাদের কোনিক চ্যাপ্টারটা হচ্ছে অনেক বেশি লেখচিত্র নির্ভর। মানে তুমি যদি চিত্রটা জাস্ট একটু বুঝতে পারো দেখবে কোশ্চেন বুঝে যাবা, ঠিক আছে। ম্যাক্সিমাম কোশ্চেন তুমি বুঝে যাবা, সলভ করতে পারবা। তো জাস্ট একটা চিত্র আমরা আঁকি, এটা একদম সহজ, কঠিন কিছুই না। জাস্ট একটা ইকুয়েশন দিয়ে রাখছি আমি, এটা থেকে দেখে দেখি কিভাবে উপবৃত্ত আঁকা যায়। তো এটার যে উপবৃত্ত সেটা আগেই তোমার বুঝতে হবে। দেখো আমি তোমাকে একটা টেকনিক বলি, সেটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুইজনের কোপিশিয়েন্ট, হ্যাঁ, 25 4 দুইটাই পজিটিভ এবং দুইটার উপরেই যখন স্কোয়ার আছে সেই ক্ষেত্রে এটা উপবৃত্ত হওয়ার চান্স অনেক বেশি। দুইটা জিনিস হইতে পারে, এটা হয় বৃত্ত হবে না হয় উপবৃত্ত। তো এটা বৃত্ত হবে না, কারণ হচ্ছে দেখো এখানে 25 আর এখানকার 4 দুইটা ভিন্ন, মানে কোপিশিয়েন্ট যদি ভিন্ন হয় সেই ক্ষেত্রে হচ্ছে সেটা উপবৃত্ত হবে। মানে দেখো এ ইজ নট ইকুয়াল টু যদি বি হয় তখনই সেটা উপবৃত্ত হয়, আর যদি এ ইকুয়াল টু বি হয়ে যায় মানে কোপিশিয়েন্ট সেম, সেই ক্ষেত্রে সেটা হবে বৃত্ত। তো তোমার ফার্স্টেই বোঝা উচিত যে এটা একটা উপবৃত্ত, শেষ। এখন এটা চিত্রটা আঁকতে হইলে আমরা জাস্ট এটাকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাব। সেই ক্ষেত্রে দেখো কিভাবে করতে পারি। দেখো স্ট্যান্ডার্ড ফরম্যাটটা আমি লিখে রাখি। স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হচ্ছে এরকম: এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। তার মানে দেখো ডান পাশে হচ্ছে 1 থাকবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে এটা বুঝলে তোমার জন্য ইজি। তো এখানে দেখো এখানে ডান পাশে আছে 100, তো আমার থাকা উচিত 1, তাহলে আমি সবাইকে 100 দিয়ে ভাগ করে ফেলবো। হ্যাঁ, তো দেখো আমি শুরু করি। 25, আচ্ছা সরি, দেখো আমি লিখি 25 এক্স স্কোয়ার প্লাস 4 ওয়াই স্কোয়ার, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে 100, এটা আমার দেওয়া ছিল। তা আমি তোমাকে শুরুতেই বলছি আমি সবাইকে 100 দিয়ে ভাগ করব। তো 100 দিয়ে যদি 25 কে ভাগ করি তাহলে কি থাকে, এক্স স্কোয়ার বাই জাস্ট 4 থাকবে। হ্যাঁ, প্লাস ওয়াই স্কোয়ার, 4 দিয়ে যখন 100 কে ভাগ করব, মানে 4 কে 100 দিয়ে ভাগ করব, নিচে থাকবে 25 ইকুয়াল টু হচ্ছে 1। ডান পাশে 100 দিয়ে ভাগ করলাম তাহলে 1 হয়েছে। এখন দেখো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার এরকম হলে ভালো হয়, ওকে সেটাও করে ফেলি। দেখো এক্স স্কোয়ার বাই 4 মানে হচ্ছে আমি লিখতে পারি 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 5, 25 মানে হচ্ছে 5 স্কোয়ার ইকুয়াল টু 1। দ্যাট মিনস আমি বুঝতে পারলাম এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 5। তো এটা একটা মজার বিষয়, এখানে হচ্ছে বিটা বড়, ঠিক আছে, বি বড় হয়ে গেছে। হ্যাঁ, তো বি যখন বড় হবে আমরা শিখছিলাম যে সেই ক্ষেত্রে চিত্রটা কিভাবে আঁকবো। দেখো একদমই কঠিন কিছু না, তখন মেইন এক্সিসটা হবে ওয়াই অক্ষের দিকে, দেখো উপরের দিকে হবে। হ্যাঁ, আর এইদিকে ছোট এক্সিস হবে। তো দেখো আমি এটা কিভাবে আঁকতে পারি। আমি হচ্ছে উপরের দিকে ওয়াই এক্সিস বরাবর থাকবে 5, তো একটু বড় করে নিলাম, এই যে দেখো এটা হচ্ছে 5। নিচেও কত থাকবে 5, এই যে ধরো 5 নিলাম। আর একটা হচ্ছে তোমার এর ভ্যালু হচ্ছে 2, সেটা খুব ছোট হবে, তাকে ধরো 2 হচ্ছে একটু, ধরলাম একটু, এই পাশেও 2 পরিমাণ হবে। দেখো এখন চিত্রটা আঁকা হয়ে যাবে, তুমি জাস্ট একটু যোগ করলেই হবে। দেখো আমি একটু ট্রাই করি, এই যে দেখো এটা যোগ করে ফেলি।
দেখো এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উপবৃত্ত। দেখছো, মানে হচ্ছে এইদিকে হচ্ছে 2 পরিমাণ, এইদিকে হচ্ছে 5 পরিমাণ, এরকম গেস করে নিয়েই জাস্ট যোগ করে দিলে আমার উপবৃত্তটা হয়ে যাচ্ছে। তো এটাই ছিল আমাদের লেখচিত্র অঙ্কন, আশা করি তোমরা পারবা। অত জটিল কিছু না, আমরা জাস্ট আমাদের ইম্পর্টেন্ট ম্যাথে চলে যাই। তো দেখো আমাদের নতুন একটা টাইপের ম্যাথ, একদম শুরুর টাইপের ম্যাথ। এখানে হচ্ছে উপবৃত্তের একটা ইকুয়েশন দেওয়া থাকবে, বুঝছো? উপবৃত্তের একটা ইকুয়েশন দিয়ে উৎকেন্দ্রিকতা বের করতে বলবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ, সাথে নিয়ামক রেখার সমীকরণটাও বের করতে হবে। তো আমি সব সময় সাজেস্ট করব এই টাইপের ম্যাথ যখন তুমি করবা, তুমি একটা চিত্র এঁকে নিবা। চিত্র আঁকলে তোমার জন্য অনেক সুবিধা হবে। কেন সুবিধা হবে তুমি জাস্ট একটু দেখো। আহ মনে করো জাস্ট আমি আমার মতো করে জাস্ট একটা উপবৃত্ত আঁকি, হ্যাঁ? ধরো এটা একটা উপবৃত্ত। এখন তোমার জন্য সুবিধাটা কি, তুমি জাস্ট চাইতেছো যে উপকেন্দ্র বের করবা। তুমি এখান থেকে দেখে বুঝবা যে উপকেন্দ্র নর্মালি এখানে থাকে। হ্যাঁ, এখানে উপকেন্দ্র থাকে, এটা তোমার জন্য হেল্পফুল হবে এই ইনফরমেশনটা। মানে তখন তুমি বুঝতে পারবা যে স্থানাঙ্কটা কি হওয়া উচিত, মানে এই জায়গায় কারা থাকতে পারে তুমি বুঝতে পারবা। তারপরে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, মানে হচ্ছে উপকেন্দ্রিক লম্বটা এখানে থাকে, তুমি গেস করতে পারবা। তারপরে তোমার কাছে নিয়ামক রেখার সমীকরণ, তুমি দেখে বুঝবা যে নিয়ামক রেখাটা বাহিরে থাকে। তখন তুমি খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবা যে যেহেতু বাহিরে আছে, তবে স্থানাঙ্কটা একটু বড় হবে। আবার আহ, এই যে উপকেন্দ্র সেটা একটু ছোট, সেটা ভিতরে থাকে, হ্যাঁ? মানে বড় ছোট এগুলা তুমি আন্দাজ করতে পারবা, তখন তুমি খুব ইজিলি স্থানাঙ্কটা কি হওয়া উচিত সেটা তুমি গেস করতে পারবা। আমি তোমাকে বলছিলাম ধরো এইটুক স্থানাঙ্ক হচ্ছে এই পরিমাণ, এইটুক, হ্যাঁ? একদম শীর্ষ পর্যন্ত এই অংশটা হচ্ছে এই পরিমাণ দূরত্ব। যখন এটাকে ছোট করার দরকার হয়, তখন আমরা দিয়ে গুণ করে দেই, কারণ এর মান 1 থেকে ছোট, গুণ করলেও ছোট হয়ে যাবে। তখন এই বিন্দুটা কমা জিরো হয়, তাই না? আবার বাহিরে যখন বড় হয় তখন বাই হয়, মানে ভাগ করলে একটু বড় হবে, ছোট জিনিস দিয়ে ভাগ করলে মানটা বড় হয়ে যায় না? তো এই কনসেপ্ট গুলা কাজে লাগিয়ে তুমি খুব ইজিলি ম্যাথ সলভ করতে পারবা। তো এর জন্য সবসময় সাজেস্ট করবো তুমি একটা চিত্র আঁকবা। তো দেখো আমাদেরকে একটা ইকুয়েশন দিয়ে দিছে, এটা সবকিছু বের করতে হবে। তো এটার জন্য দেখো এটি স্ট্যান্ডার্ড ফরম্যাটে দেওয়া নাই, তা আমরা আগে এটাকে আদর্শ ফরম্যাটে নিয়ে যাই। সবাইকে অবশ্যই 12 দিয়ে ভাগ করব, তাকে ভাগ করি। এই যে দেখো, সবাইকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে এক্স স্কোয়ার বাই থাকবে 4, কারণ 3 কে 12 দিয়ে ভাগ করলে নিচে 4 থাকবে, প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই তাহলে কত হবে, 3 হবে, ইকুয়াল টু এই পাশে কত হবে, 1 হবে। দেখছো এটা আদর্শ ফরম্যাটে চলে আসছে। এখন দেখো 4 মানে কত, এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 মানে হচ্ছে √3 স্কোয়ার, তুমি এটা লিখতেই পারো, ইকুয়াল টু 1। এটা করলে কি লাভ হয়েছে, দেখো তুমি এর ভ্যালু জানো, বি এর ভ্যালু জানো, এবং তুমি দেখতেই পাচ্ছ এর ভ্যালুটা বড়। √3 থেকে 2 অবশ্যই বড়, তাই না? কারণ দেখো দুইটার স্কোয়ার, একটার স্কোয়ার হচ্ছে 4 আর একটা স্কোয়ার 3। এখান থেকে বুঝতে পারো কে বড় কে ছোট। তো এইটুক যখন বুঝছি তাইলে আমি অলরেডি হচ্ছে এর মান বের করতে পারবো, কারণ আমরা এর মানের সূত্র কি জানি বলো তো? দেখো আমরা সবাই এর সূত্র কি জানি, এই যে দেখো এইদিকে তাকাও, আমরা সবাই জানি সমান, এ দেখো ইকুয়াল টু √, যেহেতু আমরা জানি উপবৃত্তের এর মানটা 1 থেকে ছোট হয়, তাই 1 থেকে বিয়োগ করব, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে, ঠিক আছে? 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা হইছে। এখন তুমি দেখো আমি তোমাকে এমনিতে বলছিলাম যে মনে রাখার সময় ছোটটার স্কোয়ার উপরে হবে, বড়টার স্কোয়ার নিচে হবে। এটার কারণটা ওখানে ব্যাখ্যা করছি আগের ভিডিওতে। তো দেখো এখন জাস্ট মানটা বসায় দিলেই হবে, জাস্ট 1 মাইনাস বি স্কোয়ার মানে কত, 3, ডিভাইডেড বাই এ স্কোয়ার মানে কত, 4। দেখো, তাই এটাই হবে অ্যান্সার, ঠিক আছে? তো এটা সলভ করতে গেলে কি হবে বলতো, দেখি। এটা নিচে লসাগু হচ্ছে 4, 4 মাইনাস 3, তাহলে জাস্ট 1 হবে, তাই না? আর এটা √1 মানে হচ্ছে 1, আর √4 মানে হচ্ছে 2। দেখো তার মানে আমার এর মানটা হচ্ছে হাফ, এবং সেটা 1 থেকে ছোটই আছে, এরকমটাই তো হওয়ার কথা।
তো দেখো আমি অলরেডি একটা অংশ সলভ করে ফেলছি, এর মান বের করছি। এখন হচ্ছে উপকেন্দ্রটা বের করতে হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো আমি তোমাকে বারবার বলছি না, তুমি একটা চিত্র আঁকবা। দেখো এর মানটা আমি এখানে লিখে রাখি। আচ্ছা পরের পেজে করি। এখানে দেখো আমি একটা চিত্র এক পাশে ছোট করে এঁকে রাখি। দেখো এই যে এটা হচ্ছে আমার উপবৃত্ত। এখন আমাকে এই এখন বের করতে হবে উপকেন্দ্রের স্থানাঙ্ক। আমি জানি এখানে আর এখানে থাকে উপকেন্দ্র, হ্যাঁ, এই দুই জায়গায়। তো এখানে উপকেন্দ্রটা কি হবে, এক থেকে এ থেকে ছোট হবে। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস এ ই কমা জিরো। বুঝছি, এটা আমি জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক। ঠিক আছে, এখন জাস্ট ভ্যালুটা বসায় দিব, তাইলে কিন্তু শেষ। তো ভ্যালু বসায় দেই। দেখো উপকেন্দ্রের স্থানাঙ্কে ভ্যালু বসাই। তাহলে প্লাস মাইনাস এর ভ্যালু কত জানি, দেখো এর ভ্যালু হচ্ছে 2, আর এর ভ্যালু কত জানি হাফ। দুইটা বসায় দেই। এর ভ্যালু লিখলাম 2 ইন্টু হাফ, এর ভ্যালু হাফ কমা 0। ঠিক আছে, তাহলে এটা কি হবে, আলটিমেটলি দুইটা কাইটা জাস্ট প্লাস মাইনাস 1 কমা 0। দেখছো এটা আমার উপকেন্দ্র অলরেডি পেয়ে গেছি, ফোকাস। তাহলে এখানে লিখে রাখি উপকেন্দ্র কত পেলাম। এই ম্যাথের উপকেন্দ্র হচ্ছে প্লাস মাইনাস 1 কমা 0। শেষ, একটা অংশ শেষ। এবার তোমাকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানতে চাই। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো দেখো দৈর্ঘ্যটা কিভাবে বের করা যায়। তুমি জাস্ট চিন্তা করো, উপকেন্দ্র যেহেতু এখানে থাকে, তাহলে উপকেন্দ্রিক লম্বটা এখানে থাকে। এই যে দেখো এখানে থাকে। তো আমি তোমাকে এই ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্রটা মনে রাখতে বলছিলাম। সূত্র এল সমান কি জানো বলতো, জাস্ট 2b² বাই a। এটা আমরা সবাই জানি। জাস্ট এখন কি করো, মান বসায় দিই। তাহলে 2b² মানে কত, 3। তুমি আগের ম্যাথে দেখো b² মানে 3, আর a স্কোয়ার মানে কত হবে, 4। ঠিক আছে, a স্কোয়ার মানে কত, 4 না। সরি, এখানে তো a স্কোয়ার না, এখানে জাস্ট a হবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, জাস্ট 2 লিখে দিব। এর মান 2, a স্কোয়ার মানে 4, স্কোয়ার তো দরকার নাই এখানে। 2 কাইটা জাস্ট কত থাকবে, 3 থাকবে। দেখো আমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এর ভ্যালু 3 পেয়ে গেছি। তো দুইটা অংশ শেষ হয়ে গেছে। এখন 3 নাম্বারে কি করতে হবে বলতো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চাইছে। সমীকরণ মানে এখানে যে উপকেন্দ্রিক লম্বটা আছে সেটার ইকুয়েশন চাইছে। দুইটা হয় কিন্তু উপকেন্দ্রিক লম্ব। তো এটা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের উপর লম্ব, সরি এক্স অক্ষের উপর লম্ব আর ওয়াই অক্ষের সমান্তরাল, এই রেখাটা উপকেন্দ্রিক লম্বটা। তো উপকেন্দ্রিক লম্বটা এক্স অক্ষের উপর যদি লম্ব হয়, এক্স অক্ষের উপর লম্বের সমীকরণ কি হয় বলতো। সেটা আমরা সবাই জানি যে এক্স ইকুয়াল টু সামথিং, মানে কিছু একটা কনস্ট্যান্ট হয়, এক্স ইকুয়াল টু এ অথবা বি, যে কোনো একটা বলতে পারো। এখানে এ বি যেহেতু একটা আলাদা পরিচয় আছে, এ বি লেখো না, তুমি এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট লেখা দাও, কে লেখা দাও। মানে এটা হচ্ছে ইকুয়েশন। এখন জাস্ট কে এর ভ্যালুটা বসাইতে হবে। এই জায়গায় কে এর ভ্যালু কি হয়, এই হয়। মানে উপকেন্দ্রে হয় না বিন্দুটা, প্লাস মাইনাস এই হবে। তার মানে ইকুয়েশনটা এক্স্যাক্টলি কি হবে, এক্স্যাক্টলি হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই, আর কিছুই না। আর এই এর মান কত সেটা আমরা আগে বের করছি, এটা প্লাস মাইনাস 1। এখন আর ক্যালকুলেট করার দরকার নাই, তুমি জাস্ট লিখে দাও প্লাস মাইনাস 1 এক্স এর ভ্যালু। হ্যাঁ, এখন তুমি এক পাশে নিয়ে আসো, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, ডান পাশে আনলো তো এরকমই থাকবে, ইকুয়াল টু 0। বাম পাশে নিয়ে আসলাম আর কি। দেখো এটা হচ্ছে ইকুয়েশন। আগের সাথে ডিফারেন্স কি, আগে হচ্ছে একটা পয়েন্ট বের করছি জাস্ট, আর এখন হচ্ছে ইকুয়েশন বের করছি। ইকুয়েশন বের করলে এক্স থাকে, মানে এক্স রাশিটা কিন্তু থাকবে। তো দেখো আমি উপকেন্দ্রিক লম্বের সমীকরণটাও বের করছি, সেটা হচ্ছে, আচ্ছা লিখি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। লম্বের ইকুয়েশন সেটা হচ্ছে এক্স প্লাস মাইনাস 1 ইকুয়াল টু 0। শেষ। এখন পরবর্তীতে যেটা চাইছে সেটা হচ্ছে আর একটা জিনিস চাইছে, নিয়ামক রেখার সমীকরণ। তো নিয়ামক রেখা আমরা সবাই জানি, নিয়ামক রেখাটা বাহিরে থাকে, এই যে এখান দিয়ে থাকবে। হ্যাঁ, দুইটা থাকবে কিন্তু। তো নিয়ামক রেখা যেহেতু বড় হবে, মানে আগে তো নর্মালি ভিতরে ছিল ছোট, আর এখন হচ্ছে বড় করতে হবে, বাহিরে আনতে হবে। তো তোমাকে বলছিলাম এখন একটা ব্যাপার খেয়াল করো, রেখাটা কিন্তু আগেরটার সমান্তরাল। আগে যখন উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এখানে ছিল,
এখন নিয়ামক রেখার ইকুয়েশনটা এখানে বাহিরে, কিন্তু দুইটা সমান্তরাল, তুমি খেয়াল করো সমান্তরাল কিন্তু, মানে ইকুয়েশনটা এক্স্যাক্টলি কাইন্ড অফ আগের মতো হবে, জাস্ট কে এর ভ্যালুটা চেঞ্জ হবে। আগে এখানে এই ছিল, এই উপকেন্দ্রের কারণে হয়েছে, এখন যেহেতু বাহিরে এখন এ বাই ই হবে, বড় করতে হবে, আর কিছুই না, মানে এক্স্যাক্টলি ইকুয়েশন সেম। এবং এগুলা নিয়ে সবচেয়ে বেশি কথা আগের ভিডিওতে বলছি, ওটা ভালো মতো না দেখলে তোমার জন্য একটু কঠিন মনে হবে। এখন আর ইকুয়েশনটা কি হবে বলতো, এ বাই ই হবে, মানে এক্স্যাক্টলি ইকুয়েশনটা হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, যেহেতু দুই পাশে থাকে, বুঝছো? বড় করলাম এই যে এ বাই ই, তাহলে প্লাস মাইনাস মানটা বসায় দেই, এর ভ্যালু হচ্ছে 2, হুম, ইর ভ্যালু হচ্ছে হাফ, হাফ দিয়ে ভাগ করা আর 2 দিয়ে গুণ করা একই কথা, ঠিক আছে? তাহলে 2 ইন্টু 2 মানে 4, তাহলে এক পাশে নিয়ে আসি এক্স ইকুয়াল, এক্স প্লাস মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত নিয়ামক রেখার সমীকরণ, দেখছো? এই যে দ্বিঘাক্ষের ইকুয়েশন বা নিয়ামকের সমীকরণ, নিয়ামকের ইকুয়েশন, হ্যাঁ, শর্ট ফর্মে লিখলাম, সেটা হবে এক্স প্লাস মাইনাস 4 ইকুয়াল টু 0। আশা করি সবগুলাই শেষ হয়ে গেছে। তো দেখো অত বেশি কঠিন কিছু ছিল না, তুমি যদি এটা আসলে ভালো মতো বুঝতে পারো, তোমার জন্য পরের ম্যাথ গুলো আরো বেশি ইজি হবে। তো দেখো পরের ম্যাথটা কি বলছে, আমরা চলে যাই, দেখছো? এই যে ম্যাথটা একদমই এক্স্যাক্টলি আগের মতো। আমার প্রথম কাজ হচ্ছে কি করা বলতো, আমি প্রথমে হচ্ছে কি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাব, মানে কিছু থাকলে আগে স্ট্যান্ডার্ড ফরম্যাট নিব। 2 নাম্বার কাজ হচ্ছে চিত্রটা আঁকবো। দেখো আমি এটাকে, দেখো আমাকে দিয়ে দিছে 16x² প্লাস 25y² ইকুয়াল টু 400। ওকে, ডান পাশে 1 থাকতে হয় স্ট্যান্ডার্ড ইকুয়েশন, সেটা কেমন, x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1। তো ডান পাশে 1 থাকতে হলে 400 দিয়ে ভাগ করতে হবে সবাইকে। 400 দিয়ে যদি 16কে ভাগ করি, তুমি একটু ক্যালকুলেশন করে দেখো, দেখবে x² বাই 25 থাকবে, প্লাস আবার 25কে যখন 400 দিয়ে ভাগ করব, ঠিক আছে, তখন y² বাই 16 থাকবে, একদমই ইনভার্স, হ্যাঁ, ইকুয়াল টু 1। যখন 16 দিয়ে ভাগ করছি, 16কে ভাগ করছি 25, 25কে ভাগ করছি 16 পাইছি, এভাবেও মনে রাখতে পারো। তো দেখো এটাকে আর একটু সুন্দরভাবে নিয়ে যাই, সেটা হচ্ছে x² বাই 25 মানে হচ্ছে 5² প্লাস y² বাই কত হবে, 16 মানে হচ্ছে 4² ইকুয়াল টু 1। দেখো এটা আমার একদমই স্ট্যান্ডার্ড ফরম্যাট, বুঝছো? স্ট্যান্ডার্ড ইকুয়েশন এটা। তো এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমি বুঝতে পারছি। এখন এটা দিয়ে জাস্ট হচ্ছে আমার বিভিন্ন ভ্যালু গুলা বের করতে হবে। এই যে ফার্স্টে হচ্ছে আমাকে কি বের করতে বলছে বলতো, ফার্স্টে বের করতে বলছে উৎকেন্দ্রিকতা। ওকে, উৎকেন্দ্রিকতা বের করি, অত তো জটিল কিছু না, আমরা ই সমান কি জানি। দেখো এখানে আগে তোমার বুঝতে হবে এর ভ্যালুটা বড়, বির ভ্যালু ছোট। ওকে, তাহলে আমি ই সমান যেটা জানি সেটা হচ্ছে ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বড়টা বাই ছোটটা, না বড়টার স্কোয়ার, ছোটটার স্কোয়ার বাই বড় স্কোয়ার। তো ছোটটার স্কোয়ার মানে 4² মানে 16 ডিভাইডেড বাই বড়টার স্কোয়ার মানে 25। এটার কথা বললাম, মানে a² বাই b² বাই a²। তো এটা জাস্ট এখন ক্যালকুলেশন মানটা করি, ক্যালকুলেশন করলে কত হবে বলো, লসাগু 25, ঠিক আছে, 25 মাইনাস 16, উপরে থাকবে 9। তুমি একটু ক্যালকুলেশন করে দেখো, তাহলে উপরে √9 মানে হচ্ছে 3, আর নিচে 25 মানে হচ্ছে 5। এই ক্যালকুলেশন গুলা তোমরা চেষ্টা করবা হাতে করার, ভুলেও ক্যালকুলেটারে কইরো না, কোনো এক সময় দেখবা অসুবিধায় পড়বা, স্পেশালি যখন তোমার ভার্সিটি অ্যাডমিশন শুরু হবে, এগুলা তোমার জন্য অনেক পেইনফুল মনে হবে। এখন থেকে চেষ্টা করবা হাতে করার। তো তুমি দেখো এই যে 3/5 আসছে, এটা তো 1 থেকে ছোট, তাই না? এটাই কিন্তু ই এর মান, এবং 1 থেকে ছোট হওয়ারই তো কথা, যেহেতু এটা একটা উপবৃত্ত। তো উপবৃত্তে উৎকেন্দ্রিকতা বের করে ফেলছি, এখন উপকেন্দ্র বের করা একদমই ইজি হবে, ঠিক আছে? তো তোমাকে সবসময় বলছি না একটা চিত্র সামনে রাখতে, চিত্র সামনে রাখতে বলছি। আগের ম্যাথ থেকে তোমার মোটামুটি আইডিয়া হইছে, একদম সেম আগের মতোই চাইছে। তো উপকেন্দ্রের ইকুয়েশন, উপকেন্দ্রের স্থানাঙ্ক জানো তুমি, সেটাই যে এখান দিয়ে করে দিচ্ছি, এই দেখো
উপকেন্দ্র। উপকেন্দ্র হচ্ছে কি হয়, প্লাস মাইনাস এ ই কমা 0 হয়, তাই না? এটাই হয়। তো এখন ভ্যালুটা বসাও, প্লাস মাইনাস এ, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 5, আর এর ভ্যালু কত? 3/5 কমা 0। শেষ। তাহলে এখন কাটাকাটি করো, এই যে 5 5 কাটা কাইটা জাস্ট কি থাকে, এখান দিয়ে দেখো 5 5 কাইটা প্লাস মাইনাস 3 থাকে, 3,0। এটাই হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। দেখছো কত কঠিন কিছু? এটা পারলে তুমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণটাও পারবা। দৈর্ঘ্য তো সূত্র দিয়ে পারবো, সমীকরণটা আমরা আগে বের করি, কারণ যেহেতু উপকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি। তো এই যে দেখো আমি উপকেন্দ্রের এই যে সমীকরণ কিভাবে বের করে একটু দেখো। উপকেন্দ্রের ইকুয়েশন, সেটা হয় কি বলছিলাম, এক্স ইকুয়াল টু, সূত্র আশা করি জানো, প্রথম ভিডিও ভালো মতো দেখো, এক্স ইকুয়াল টু এ ই। তো এর ভ্যালু একটু আগে বের করলাম প্লাস মাইনাস 3, লেখো প্লাস মাইনাস 3 এক পাশে নিয়ে আসো, এক্স প্লাস মাইনাস 3 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রের লম্বের সমীকরণ দেখো, কিন্তু একটু ভুল লিখছি। উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন x প্লাস মাইনাস 3 ইকুয়াল টু 0। ওকে, এখন হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা তো আমি তোমাকে বলছিলাম সূত্রটা মনে রাখতে। এর সমান আমরা কি জানি, 2b² a। ঠিক আছে, এটা সবাই জানি, মানটা বসায় দাও। আর 2b², মানে কত? এখান থেকে দেখো b² মানে 16 বা 4², হ্যাঁ। তাহলে লেখো 16, আর এর মান কত হবে? এর মান হবে 5, a² না কিন্তু a। আগে দেখো 16 দুগুণে 32, 32/5, এটাই অ্যান্সার। এটাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, এটাও পারলাম। এখন জাস্ট আর একটা জিনিস মনে হয় বাকি আছে, সেটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তো আমি তোমাকে বলছিলাম যে নিয়ামক রেখাটা বাহিরে থাকে, সেটা একটু বড় হয়। জাস্ট কি করতে হবে, এই যে দেখো নিয়ামকের সমীকরণ, নিয়ামকের ইকুয়েশনটা কি হবে, আগের মতো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এই না হয়ে জাস্ট এ বাই ই হবে, একটু বড় করব, হ্যাঁ, এ বাই ই। এখন জাস্ট ভ্যালুটা বসাই, প্লাস মাইনাস এর ভ্যালু হচ্ছে 5, আর এর ভ্যালু হচ্ছে 3/5। সেটাকে যেহেতু ভাগ আকারে আছে, তাকে উল্টা গুণ করে দাও, মানে 5/3 করে দিলেই হবে, বুঝছো? তাকে 25/3 হয়েছে, 3 ওই পাশে যেহেতু এখানে ভাগ, এই পাশে আসলে গুণ হবে। তাকে তুমি লিখতে পারো 3x ইকুয়াল টু প্লাস মাইনাস 25। ঠিক আছে, এটাই লিখতে পারো, চাইলে এক পাশেও নিয়ে আসতে পারো, যেমন লিখতে পারো 3x প্লাস মাইনাস 25 ইকুয়াল টু 0, এটা লিখতে পারো। সুন্দর একটা ম্যাথ পরীক্ষা আসে, দেখো। তো এটাও যদি বুঝতে পারো, তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। আচ্ছা, এই ম্যাথটার দিকে তাকাও। এখানে হচ্ছে আহ এই ম্যাথটা অত কঠিন না, আগের মতোই, তবে এখানে জাস্ট সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাওয়া, মানে তুমি যে আদর্শ ফরম্যাটে নিবা সেটা একটু কনফিউজিং মনে হয়। তো দেখো আমরা শুরু করি, প্রবলেম নাই। দেখো আমরা জানি যে একটা আদর্শ ইকুয়েশনের ডান পাশে 1 থাকে, তাই না? আমরা জানি x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে এটাকে আমি ওইভাবে নেওয়ার ট্রাই করি। তুমি এইদিকে দেখো, এখানে হচ্ছে ইকুয়েশনটা কি আছে, 2x², ওকে, এটা থাকুক, 2x² প্লাস 3y² থাকুক। জাস্ট এখানে -1, সেটা ডান পাশে নিলে পজিটিভ 1 হবে। এখন তুমি দেখো এটার মতো অলরেডি হয়েছে, কিন্তু এই যে এ এবং বি, এটা তো নিচে থাকতে হবে। তো সেটা দেখো, সেটা আমি কিভাবে করতে পারি। তো অত ভয় পাওয়ার কিছু নাই, তুমি জাস্ট এইদিকে দেখো, আমি এটাকে এইভাবে লিখে দেব, x² ডিভাইডেড বাই, যেহেতু এখানে 2, সেটার ইনভার্স লিখে দিব, হাফ। ইনভার্স বলতে এটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। হয়তো তুমি এটা বুঝতেছো না, ওকে, প্রবলেম নাই। তুমি জাস্ট চিন্তা করবা কি, যদি পাশাপাশি থাকে 2 থাকলে হাফ দিয়ে ভাগ করে দিবা, 2 এর বিপরীত হচ্ছে হাফ। এবং তুমি দেখো, যেহেতু হাফ দিয়ে ভাগ করলে আলটিমেটলি এটা আসলে উপরে গুণই হয়, আগের মতো ফরম্যাটে চলে যায়, বুঝছো? আমি তার 2 দিয়ে ভাগ করি নাই, হাফ দিয়ে ভাগ করছি। হাফ দিয়ে ভাগ করা যেই কথা, 2 দিয়ে গুণ করা একই কথা। শেষ। তো এটা বুঝলে তুমি পরের অংশ পারবা। এই যে দেখো, তুমি এখানে y² সেটাকে লিখবা, যেহেতু 3 আছে লিখবা 1/3।
শেষ ইকুয়াল টু 1। আর একটু আছে স্কোয়ার ফরম্যাটে নিতে হবে। ওকে, একদম ইজি। এক্স স্কোয়ার, এই যে হাফ, সেটাকে তুমি কি লিখবা? 1/√2 হোল স্কোয়ার। ঠিক আছে, শেষ। প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1/3, তাকে সেটাকে লিখবা 1/√3 হোল স্কোয়ার। শেষ ইকুয়াল টু হচ্ছে 1। দেখছো? তার মানে এ এবং বি দুইটার মান তুমি পেয়ে গেছো। এটা এর মান, বি এর মান। আচ্ছা বলো তো, এর মানটা বড় না বি এর মান বড়? অবশ্যই এর মানটা বড়। ঠিক আছে, কারণ কি? দেখো এখানে হচ্ছে জাস্ট হাফ, মানে 2 দিয়ে ভাগ করছি, আর এখানে 3 দিয়ে ভাগ করছি। বড় দিয়ে ভাগ করলে সংখ্যাটা ছোট হয়, তার মানে হাফটা বড়, 1/3 ছোট। তো এর মান যেহেতু বড়, আচ্ছা যাই হোক, আমরা ই এর মান বের করতে পারবো এখন। তাহলে ই সমান কি হবে বাবা? আমরা জানি ই সমান, ই কিভাবে যেন বের করে? দেখো আমরা সবাই জানি ই ইকুয়াল টু √1 - b² / a², বা ছোটটার স্কোয়ার আগে হবে, মানে উপরে হবে 1/3 আর নিচে হবে হাফ। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করে কি হবে? 1 - 2টা উপরে চলে যাবে, তাহলে 2/3। এবং এটা ক্যালকুলেশন তুমি করে দেখো, জাস্ট এটা হবে 1/3, এবং 1/3 মানে কি? 1/√3। দেখো এটা অবশ্যই এক থেকে ছোট, তাই না? 1/√3, তার মানে এটা হচ্ছে আমার ই এর মান। তো ই এর মানও যখন আমি বের করে ফেলছি, বাকিগুলো আর বের করার, মানে আমি বের করে দিব না, সেটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আমি জাস্ট বলে দিচ্ছি কিভাবে করতে হবে। দেখো আমি সূত্রগুলা বলে দিই। দেখো আমি জাস্ট আগে একটা চিত্র নিয়ে নেই। ধরো এটা হচ্ছে আমার উপবৃত্ত, ঠিক আছে? তো আমি জানি যে ফোকাস বা উপকেন্দ্রটা এখানে থাকে, সেটা অবশ্যই এ থেকে ছোট, একটু ভিতরে চলে আসে। তাহলে তোমাকে লিখতে হবে +/(a,0), তাই না? এই যে a,e,0, এটা হচ্ছে উপকেন্দ্র। এটা কোথায় থাকে? এই যে এটা থাকবে, এখান দিয়ে থাকবে, তাই তো? এই যে এটা, এটা হচ্ছে উপকেন্দ্র। দুইটা তো, এখানে একটা থাকে। +/(a,0) লিখছি। তারপরের অংশ হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাই। তুমি জানো এও সমান কি? 2b²/a। জাস্ট মান বসায় দিবা। তারপরে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চাইবে, এই যে পুরা রেখার সমীকরণ। তো এখানে তুমি জানো x +/(a), সেটা লিখে দিলেই তো হয়। ইকুয়েশন কি হবে? x +/(a,e), শেষ। এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আর একটা জিনিস চাই, সেটা হচ্ছে নিয়ামক রেখা। তো নিয়ামক রেখা আমরা সবাই জানি সেটা বাহিরে থাকে, এই যে এখানে বাহিরে, মানে একটু বড় হয়। আগে এটা যদি এ হয়, তার চেয়ে একটু বড় করতে হবে। তাকে বড় করতে হলে কি হয়? ছোট কিছু দিয়ে ভাগ করতে হয়। তাকে কি হবে বলতো? জাস্ট x +/(a/e) হবে। বড় হয়ে গেছে, দেখছো? তার মানে এটা হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণ। এবং তুমি এটা যদি পারো, মানে জাস্ট ভ্যালু গুলা পুট করলেই হবে। তোমার হচ্ছে বেসিকটা বুঝতে হবে। এবং এগুলা নিয়ে সবচেয়ে বেশি কথা বলছে আগের ভিডিওতে, বুঝছো? ওটা ভালো মতো দেখো। তো এটা যদি বুঝতে পারো, আমরা পরের ম্যাথে চলে যাই। আচ্ছা দেখো, এই ম্যাথটা অনেক বেশি আসছে, তাই না? এটা আমি আগের ভিডিওতে সলভ করছিলাম, খুব সুন্দরভাবে সলভ করছি, তুমি ওটা দেখে আইসো। তো এটা যদি পারো, তুমি পরের ম্যাথটা পারবা। দেখো এটাই সম্ভবত আজকের আমাদের শেষ ম্যাথ। তো দেখো এটা অত জটিল কিছু না। দেখো এখানে বলছে পি এর মান কত হলে এই উপবৃত্তটি এত বিন্দু দিয়ে যাবে। তো যখনই কোনো একটা বিন্দু বলবে, একটা ইকুয়েশন দিয়ে পাস করবে, বুঝতে হবে ওই বিন্দুটা স্যাটিসফাইড করবে ইকুয়েশনকে। স্যাটিসফাইড না করলে তো ওই বিন্দু দিয়ে অতিক্রমই করবে না, তাই না? তার মানে এই যে বিন্দুটা আছে, সেটা তুমি এই সমীকরণে বসায় দিতে পারবা। কারণ এই বিন্দুটা এই রেখাটা এই ইকুয়েশনটার উপরেই আছে। ঠিক আছে, এই উপবৃত্তটার উপরেই আছে। তাহলে আমি জাস্ট বসায় দিই মানটা। তুমি জাস্ট এখানে দেখো, এখানে x এর ভ্যালু 0, y এর ভ্যালু +/4, জাস্ট বসায় দিবা। এখানে ইকুয়েশনটা দেওয়া ছিল 4x² + py² হচ্ছে 80। তাহলে তুমি কি লিখতে পারো? 4 ইন্টু x² মানে 0², কারণ x এর ভ্যালু 0, এই দেখো, প্লাস p ইন্টু y² মানে +/4², প্লাস মাইনাস না দিলেও হয় যেহেতু স্কোয়ার করবো, =0। তাহলে 4 ইন্টু 0² মানে তো 0, প্লাস p ইন্টু 4² মানে কত? 16, কত হবে? 80। তাহলে দেখো তো p সমান কত হবে? জাস্ট 16টা ওই পাশে পাঠিয়ে দাও, মানে কি হবে? 80/16 কত বাবা? 5। দেখছো, তুমি অলরেডি p এর মান পেয়ে গেছো।
পির মান পাইলে বাকিগুলো অনেক ইজি হবে না, কারণ এখন আমি ইকুয়েশনটা গঠন করতে পারবো। তার মানে ইকুয়েশনটা কেমন হবে, এই যে ইকুয়েশনটা হবে 4x² প্লাস py² ছিল, এখন p মানে কত 5, তাই লেখো 5y² ইকুয়াল টু 80। এটাই হচ্ছে আমার ইকুয়েশন। এখন এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে, কারণ কি উৎকেন্দ্রিকতা বের করতে হবে, অক্ষ দুইটার দৈর্ঘ্য। তো স্ট্যান্ডার্ড ফরম্যাটে নেওয়া একটু আগে তোমাকে শিখাইছি। দেখো 80 দিয়ে আগে ভাগ করতে হবে, কারণ ডান পাশে 1 থাকবে। 80 দিয়ে ভাগ করলে কি হবে, x² বাই 4 কে 80 দিয়ে ভাগ করলে 20 থাকবে, প্লাস y², 5 কে ভাগ করলে 16 থাকবে, ইকুয়াল টু 1। স্ট্যান্ডার্ড মোটামুটি হয়েছে। আর স্কোয়ার ফরম্যাটে নিয়ে যাই, x² বাই 20, 20 কে কত লেখা যায়, 4 5 4 ইন্টু 5 মানে 20, তাই না? 4 ইন্টু 5, তো এটাকে রুট করলে 4 মানে 2, 2√5 হবে, এরকম কিছু। যাই হোক, এটা নিয়ে ভাবার দরকার নাই। মানে 20 মানে হচ্ছে 2√5 স্কোয়ার। তুমি এটা করে দেখো, দেখবে 20 হবে, প্লাস y² ডিভাইডেড বাই 16 মানে হচ্ছে 4² ইকুয়াল টু 1। দেখছো, আমি a এবং b এর মান পেয়ে গেছি। এবং তুমি বুঝতে পারতেছো যে এখানেও আসলে এর মানটা বড়। ঠিক আছে, 2√5 এর মানটা বড়, 4 এর চেয়ে বড়। তো তোমার কাছে দেখো একটা মজার বিষয় চাইছে, তোমার কাছে এবার চাইছে উপবৃত্তের অক্ষ দুইটির দৈর্ঘ্য। আসলে অক্ষ বলতে কি বুঝাইছে বলতো? এই যে একটা চিত্র হলে খুব ভালো হয়। দেখো, অক্ষ দুইটার দৈর্ঘ্য আমরা আগে শিখছি। অক্ষ দুইটা আসলে কি? হ্যাঁ, এই যে এটা যদি আমার উপবৃত্ত হয়, একটা অক্ষ মানে হচ্ছে এটা প্রধান অক্ষ, এই যে এটা, তাই এটা 2a হয় না? কারণ আমরা জানি এতটুকু হচ্ছে a, এতটুকু a, তাকে 2a। তাকে দেখো একটা অক্ষের দৈর্ঘ্য হচ্ছে এই যে দেখো 2a ইকুয়াল টু, তুমি এটা প্রধান অক্ষ, দেখো প্রধান, প্রিন্সিপাল এক্সিস, প্রধান অক্ষ এটা। আচ্ছা, অক্ষ তুমি লিখে নিও, হ্যাঁ, 2a, তাকে 2, আর এর ভ্যালু কত, 2√5, এই যে এখান থেকে পাইছিলাম ইকুয়েশন থেকে, তাকে এটা কত হবে, 4√5। ঠিক তেমনি অক্ষ তো আরো একটা আছে, এই যে গৌণ অক্ষ, এইদিকে, এটা হবে 2b। তাহলে গৌণ অক্ষটা লেখো, এই যে গৌণ অক্ষ, হ্যাঁ, এই যে গৌণ অক্ষ ইকুয়াল টু 2b ইকুয়াল টু কত হবে, 2 ইন্টু b এর মান কত, 4, এই যে, তাহলে কত হবে, 8। দেখছো? তাহলে অক্ষ দুইটার দৈর্ঘ্য আমি অলরেডি পেয়ে গেছি। এখন জাস্ট একটু কাজ করি, ই এর মান বের করি। ই এর মান বের করা কি কঠিন কিছু? দেখো, আমরা সবাই জানি ই সমান কি, √1 মাইনাস b² বাই a²। ওকে, b²বাই a²। তাহলে লেখো 1 মাইনাস b² মানে আসলে 16 ছিল, তাই না? আর a² মানে 20 ছিল। সেটাকে উপবেশন করলে হবে 20, উপরে হবে 4। তাহলে উপরে হবে 2, নিচে হবে 4√5। আবার 2 2 কাটতে পারি, তাহলে 1/2√5 হবে। ভয়ঙ্কর একটা মান আসছে না? এটা হচ্ছে আমাদের ই এর মান। এটা অবশ্যই 1 থেকে ছোট। তো এটাই ছিল আমাদের আজকের শেষ ম্যাথ। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরও যদি কিছু না বুঝতে পারো, তুমি সরাসরি কোশ্চেন করতে পারো। আমার সব লিংক দেওয়া আছে, কমেন্টেই দেওয়া আছে, তুমি ওখানে পাবা। আমার গ্রুপে যুক্ত হয়ে যাও, ওখান থেকে তুমি যে কোনো কনফিউশন শেয়ার করতে পারবা। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।